আমার নাম নীলা। আমি ২৫ বছরের এক যুবতী। আমার ১৯ বছরের ভাইপোটা আমার ওই লাল ঘোড়াটার উপর সওয়ার হওয়ার জন্য সারাক্ষণ আবদার করত। আমি ওকে অবুঝ বালক ভেবে বিরাট এক ভুল করেছিলাম। ও যখন রোজ আমার দেখা পেলেই বায়না করত যে সে আমার লাল ঘোড়াটার পিঠে চড়তে আগ্রহী, তখন আমি একদিন ওকে সেই অনুমতিটা দিলাম। আমার লাল ঘোড়াটার পিঠে ও যখন সওয়ার হলো, আমার চোখ দুটো বিস্ময়ে গোল গোল হয়ে গিয়েছিল। আমার স্বামীর ভাইপোকে আমি বাচ্চা ভেবে সত্যি এক বিরাট ভুল করে ফেলেছিলাম। সেদিন ঘরের বাতি নিভিয়ে আমার লাল ঘোড়াটার উপর চেপে ও যা করল, তাতে আমার সমস্ত মুখটা লজ্জায় রক্তিম হয়ে গিয়েছিল। আমি দেখতে বেশ রূপসী ছিলাম, তাই আমার বড় ভাই আমার বিয়েটা রোহানের সাথে ঠিক করে। রোহান এক ধনী পরিবারের সন্তান ছিল। ওর বাবা মা কেউ জীবিত ছিলেন না, কিন্তু তাদের অঢেল সম্পদ ছিল। অবশ্য রোহান নিজেও এক স্বনামধন্য সংস্থায় কর্মরত ছিল। আমি এক সাধারণ পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও রোহান আমাকে তার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেছিল, কারণ আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। ও আমাদের পরিবারের কাছে কোনো রকম যৌতুক চায়নি। আমার বিয়েটা কোনো দাবি দেওয়া ছাড়াই সম্পূর্ণ হয়েছিল। আমি এই ভেবেই অত্যন্ত খুশি ছিলাম যে আমার বিবাহ রোহানের মতো একজন ছেলের সাথে হতে চলেছে। আর 10টা সাধারণ মেয়ের মতোই আমিও নিজের বিয়ের বিষয়ে ভীষণ উত্তেজিত ছিলাম। এরপর বিয়ের পরে আমি যখন আমার স্বামীর বাড়িতে এলাম, তখন রোহানের বিশাল প্রাসাদ দেখে আমি ভীষণ আনন্দিত হলাম। আমি এক দরিদ্র পরিবারের কন্যা ছিলাম, তাই এত প্রাচুর্যের মধ্যে আমার বিয়ে হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমাদের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আমার ননদও তার বাবার বাড়িতে এসেছিল। আমার ননদের বিয়ে হয়ে গিয়েছিল আমাদের বিয়ের প্রায় বছরভেক আগেই। তার বিবাহ সম্পূর্ণ হয়। বিয়ের প্রথম রাতে, অর্থাৎ আমাদের ফুলসজ্জার রাতে শোবার ঘরের শয্যা দেখে আমি আনন্দে বিহ্বল হয়ে গিয়েছিলাম, কারণ রোহান পুরো ঘরটা গোলাপে ভরিয়ে দিয়েছিল এবং বিছানাটা এত চমৎকারভাবে সাজিয়েছিল যে আমি কল্পনাতেও ভাবিনি আমার বাসর রাত এত সুন্দর একটি কক্ষে হবে। এরপর রোহান যখন কক্ষে প্রবেশ করল, তখন আমি মাথায় লম্বা অবঘুণ্টন টেনে বিছানার ওপর বসেছিলাম আর মনে মনে পুলকিত হচ্ছিলাম। তারপর রোহান আমার নিকটে এসে আমার হাত দুটি ধরে বলল, আমি তোমাকে বচন দিচ্ছি, তোমার জীবনে আমি কোনো কিছুর কমতি রাখব না। এরপর আমার স্বামী আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। প্রথমে আমার কিছুটা সংকোচ হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে রোহান যত আমার নিকটে আসছিল, আমার সমস্ত লজ্জা দূর হয়ে গিয়েছিল। সমস্ত রাত আমরা একে অপরকে অপরিসীম ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলাম। এরপর ভোর হতেই আমার স্বামী আমাকে জানালো যে তাকে সেদিনই এক জরুরি কাজে দেশের বাইরে যেতে হবে। স্বামীর বিদেশে যাওয়ার কথা শুনে আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম, কারণ এই বিষয়টি সে বিয়ের আগে একবারও জানায়নি যে বিয়ের ঠিক পরদিনই তাকে বিদেশে পাড়ি দিতে হবে। আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে এই সংবাদ শুনে আমি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আমার স্বামী তখন আমাকে অনেক সান্ত্বনা দিয়ে বোঝালো যে সে অল্প কয়েকদিনের মধ্যেই প্রত্যাবর্তন করবে এবং তার জন্য এই সভাটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিয়ের পর যখন কোনো স্বামী তার স্ত্রীকে একা ফেলে রেখে দূরে চলে যায়, সেই যন্ত্রণাটা আমি সেদিন মর্মে মর্মে উপলব্ধি করছিলাম। সেদিন ভোরের আলো ফোটার সময় আমি আমার স্বামীকে অনেক অনুনয় করেছিলাম সে যেন আমাকে এভাবে নিঃসঙ্গ রেখে বিদেশে না যায়, কিন্তু সে আমার কোনো কথা শুনল না। বরং সে আমাকে বোঝাতে শুরু করলো যে তাকে বিদেশে যেতেই হবে। এরপর সেই রাতে স্বামীর সাথে কথা বলতে বলতে সকাল হয়ে গেল। তারপর আমার স্বামী দ্রুত শয্যাত্যাগ করে বিদেশে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। আমার স্বামী যতক্ষণ প্রস্তুত হচ্ছিল, আমি ততক্ষণ শুধু এই কথাই ভাবছিলাম যে বিয়ে সম্পন্ন হতে না হতেই আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। তাহলে আমি এই বিশাল বাড়িতে একা কিভাবে থাকবো? কারণ আমার ননদ তো আর 2-1 দিন পরই তার নিজের স্বামীর বাড়ি ফিরে যাবে বলে জানিয়েছে। আর তাছাড়াও আমিই বা তাকে কতদিন আমার কাছে ধরে রাখতাম? তারও তো একটা নিজের পরিবার আছে। সে তার স্বামী আর শ্বশুর বাড়ি ছেড়ে আমার কাছে বেশি দিন থাকতে পারতো না। আমার এই ভেবে খুব ক্রোধ হচ্ছিল যে আমার স্বামী কেন আগে জানায়নি যে সে আমাদের বিয়ের পরদিনই বিদেশে চলে যাবে। এরপর বিদেশে যাওয়ার পূর্বে আমার স্বামী আমাকে একটি কথা বলে গেল যে তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি আমার ভাইপোকে এখানে আসতে বলেছি। সে তার পড়াশোনা এখান থেকেই চালাবে এবং তোমারও যত্ন নেবে। সে আগামীকালই এখানে এসে পৌঁছাবে, তাই তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কথা ভেবেই আমার ভাইপোকে এখানে ডেকেছি, যাতে তোমাকে এই বিশাল বাড়িতে একা অনুভব না করতে হয়। আমার অনেক নিষেধ সত্ত্বেও আমার স্বামী আমাকে একা ফেলে বিদেশে চলে গেল। পরদিন সকালে আমার ননদ তার স্বামীর বাড়ি ফিরে গেল। সেদিন আমার স্বামীর ভাইপোর আসার কথা ছিল। সেদিন আমি বাড়িতে সম্পূর্ণ একাই ছিলাম, তাই মনে মনে ভাবলাম আস্তা বলে যে লাল ঘোড়াটি আছে তাকে একবার দেখে আসা যাক। আসলে আমাদের বাড়ির পেছনের দিকে একটি অশ্বশালা ছিল। ওই আস্তা বলে 2টি লাল বর্ণের ঘোটকি ছিল। আমার স্বামী পশু পাখিদের খুব স্নেহ করত এবং ঘোড়ার প্রতি তার গভীর অনুরাগ ছিল।
ওই আস্থা বলে নাকি এর পূর্বেও অনেক অশ্ব ছিল, কিন্তু আমার স্বামী তাদের দেখভাল করার সময় না পাওয়ায় এখন মাত্র 2টি ঘোড়াই অবশিষ্ট রয়েছে। এরপর ঘোড়া দুটির পরিচর্যা করার পর আমি যখন গৃহে ফিরলাম, তখন এত বড় বাড়িটা দেখে আমার খুব ভয় লাগতে লাগলো। আমার মনে হচ্ছিল স্বামীর ওই বিশাল প্রাসাদটা যেন আমাদের গ্রাস করতে আসছে। তারপর স্বামীকে স্মরণ করে আমি যখন পুনরায় কাঁদতে শুরু করলাম, ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়ির দরজার ঘণ্টা বেজে উঠল। বাড়ির দরজা খুলতেই আমি দেখলাম বেশ লম্বা, চওড়া এবং সুস্বাস্থ্যের অধিকারী এক যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই আমি আন্দাজ করেছিলাম যে সে আমার স্বামীর ভাইপো, কারণ বিয়ের সময় আমি তাকে এক ঝলক দেখেছিলাম। স্বামী তো বলেছিল তার ভাইপোর বয়স নাকি 18 বছর, কিন্তু তার শারীরিক গড়ন দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে 18 বছরের এক তরুণ। ঘরের দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে বলল, চাচি, তোমাকে দেখতে দারুণ লাগছে, তুমি সত্যিই খুব সুন্দরী। আমার চাচা খুবই সৌভাগ্যবান যে তোমার মতো একজন রূপবতী স্ত্রী পেয়েছে। তার মুখে নিজের স্তুতি শুনে আমি কিছুটা লজ্জিত হয়ে বললাম, আমার প্রশংসা পরে করো, তুমি আগে ভেতরে প্রবেশ করো। অরুণ বাড়ি আসার পর আমি স্বামীকে ফোন করে জানিয়েছিলাম যে তার ভাইপো এসে পৌঁছেছে। স্বামীর ভাইপোর নাম ছিল অরুণ, আমার ভাসুরের পুত্র। অরুণের এই বাড়িতে আসার পরেও আমি স্বামীকে প্রায়শই ফোন করে কাঁদতাম আর অনুরোধ করতাম যে সে যেন দ্রুত বাড়ি ফিরে আসে। তখন স্বামী আমাকে একই কথা বলতো, তার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত সে নাকি ফিরতে পারবে না। এদিকে অরুণের আসার পর সে আমার সাথে এত কথা বলতো আর গল্প করত যে আমার হাসার ইচ্ছা না থাকলেও আমি মাঝে মাঝে হেসে ফেলতাম, কারণ স্বামীর বিদেশে চলে যাওয়ার পর আমার মন ভীষণ ভারাক্রান্ত থাকতো, যেহেতু আমি স্বামীকে আমার কাছে চাইতাম। এদিকে ধীরে ধীরে অরুণ তার সমস্ত কথা আমার সাথেই ভাগ করে নিত এবং সে প্রতিদিন আমার রূপের অনেক প্রশংসা করত। আস্তে আস্তে আমার মনে হতে লাগলো যে সে হয়তো আমার নৈকট্যে লাভের চেষ্টা করছে, কারণ আমি যখনই রান্নাঘরে যেতাম তখন সে অকস্মাৎ আমার কাছে এসে দাঁড়াতো এবং আমাকে চমকে দিত। আমি তাকে শিশু ভেবে কিছুই বলতাম না, কিন্তু তার এই ব্যবহারগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না। সে আমাদের এখানের একটি কলেজে ভর্তি হয়েছিল। সে বাড়ির বাইরে যাওয়ার সময় আমাকে সবসময় জানিয়ে যেত। একদিন আমি যখন আস্তা বলে আমার লাল ঘোড়াটার পিঠে হাত বুলিয়ে স্নেহ করছিলাম, তখন অরুণ আমার কাছে এসে বলল, চাচি, এই লাল ঘোড়াটা তো একদম তোমার মতোই আকর্ষণীয় আর সুন্দর। তুমি যেমন অত্যন্ত রূপবতী, তোমার এই লাল ঘোড়াটাও ঠিক তেমনই সুন্দর। একদিন তোমার এই লাল ঘোড়ার উপরে চড়বই এবং শোয়ার হবই। চাচি, তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার পিঠে চড়ার অনুমতি দেবে? আমি তো অরুণের কথা শুনে প্রসঙ্গটা পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রতিদিন আমাকে ওই একই কথা জিজ্ঞাসা করত যে তুমি আমাকে কবে তোমার লাল ঘোড়ার ওপরে চড়তে দেবে। আমি প্রত্যেকবার হেসে তার এই কথাটা এড়িয়ে যেতাম, কিন্তু ধীরে ধীরে তার এই কথার মানে আমার কাছে খুব অশালীন মনে হতে লাগলো। আমি তখন ঘরের দরজা বন্ধ করে স্বামীকে ফোন করে কাঁদতাম, কিন্তু আমি আমার মনের কথাগুলো স্বামীকে কোনোদিনও বলতে পারতাম না। একদিন গভীর রাতে আমি যখন নিজের কক্ষে ঘুমাচ্ছিলাম, তখন মনে হলো অরুণের ঘর থেকে যেন কোনো একটা আওয়াজ আসছে। আমি ওই শব্দ শুনে ভয়ে নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। আমার সাহস হলো না গিয়ে দেখার যে তার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছে। এমনকি এই কয়েকদিনে আমি তার একটা বিষয় খেয়াল করেছিলাম, সে প্রতিদিন মোবাইলে কিছু একটা দেখতো এবং আমি যখনই তার কাছাকাছি যেতাম সে ভয়ান্বিত হয়ে মোবাইলটা বন্ধ করে দিত। আমি জানি না সে মোবাইলে এমন কি দেখতো যে আমাকে দেখা মাত্রই সেটা লুকিয়ে ফেলতো। আমি তাকে কিছু প্রশ্ন করার সাহস পাইনি, কারণ জানি না কেন আমার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করত যে আমি এই বাড়িতে একা, আমার স্বামী বিদেশে, এবং আমি যদি তাকে কিছু জিজ্ঞেস করতে যাই আর সে যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে, তাহলে আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না, কারণ এই সমাজ সবসময় মেয়েদেরকেই দায়ী করে। আমি বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কাকে জানাবো, কার সাথে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল এবং সেদিনও গভীর রাতে অরুণের ঘর থেকে একটা বিচিত্র শব্দ আসছিল। আমি ভেবেছিলাম আজ গিয়ে দেখবই যে সে ঘরের মধ্যে এমন কি করে এবং তার ঘর থেকে এটা কিসের শব্দ। কিন্তু ওই রাতের অন্ধকারে আমার নিজের কক্ষ থেকে বের হওয়ার একেবারেই সাহস হলো না, বরং আমি স্বামীকে ফোন করে অনেক অনুনয় করে বললাম যে সে যেন দ্রুত বাড়ি ফিরে আসে, কিন্তু সে প্রতিবার একই উত্তর দিত। পরদিন সকালে আমি যখন রান্নাঘরে সকালের নাস্তার আয়োজন করছিলাম, তখন অরুণ রান্নাঘরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, চাচি, তুমি কবে আমাকে তোমার লাল ঘোড়াটার ওপর চড়তে দেবে? আমার আর সহ্যের সীমা থাকছে না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমার খুব ইচ্ছা করছে। তার কথা শুনে আমার বুকের ভেতরটা আতঙ্কে কেঁপে উঠল, কারণ আমি এত বড় বাড়িতে একাই ছিলাম এবং আমার স্বামীর ভাইপোর মুখ থেকে এই ধরনের কথা শুনে মনে মনে ভীষণ আতঙ্কিত হয়েছিলাম।
কিন্তু আমি এটা বুঝতে দিইনি যে আমি তার কথায় ভয় পেয়েছি বা আমি তার মনের কলুষিত উদ্দেশ্য ধরতে পেরেছি। এরপর আমি ইচ্ছাকৃতভাবে হেসে ওই কথাটা উড়িয়ে দিলাম। সেদিন অরুণ যখন কলেজে চলে গেল, তখন আমি ঘরে একা বসে অনেকক্ষণ কেঁদেছিলাম, কারণ এই কথাগুলো আমি কাকে বলতে পারতাম? এই কথাগুলো শোনার মতো আমার পাশে কেউ ছিল না। ভেবেছিলাম স্বামীকে অরুণের বিষয় সব জানিয়ে দেব, কিন্তু স্বামী যদি আমাকেই ভুল বোঝে, সেই ভয়ে আমি স্বামীকেও কিছু বলতে পারিনি। আমি নীরবে সবকিছু সহ্য করে যাচ্ছিলাম। এদিকে প্রতিদিন রাতে অরুণের ঘর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেতাম। ওই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে চুপচাপ নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তাম আর ভাবতাম, আমার স্বামী যদি আমার কাছে থাকতো তাহলে আজ আমাকে এতটা ভয় পেতে হতো না, আজ আমাকে এতটা নিঃসঙ্গ মনে হতো না। এভাবে কিছুদিন চলার পর সেদিন রাতেও যখন অরুণের ঘর থেকে একটা ভিন্ন ধরনের শব্দ আসছিল, তখন আমি আর সহ্য না করে নিজের মনকে শক্ত করে স্থির করলাম, আজ যাই ঘটুক না কেন আমি দেখবই যে আমার ভাইপোর ঘর থেকে এটা কিসের শব্দ এবং সে রাতের বেলা তার ঘরের মধ্যে কি করে। আমি মনে মনে তার বিষয়ে যা ভাবছিলাম সেটা সম্পূর্ণ সঠিক ছিল নাকি আমি অরুণকে ভুল বুঝছিলাম, এটাই পরীক্ষা করার জন্যই আমি সেদিন তার আসল চেহারাটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। তারপর নিজের কক্ষ থেকে বেরিয়ে আমি যখন সাবধানে তার ঘরের দিকে এগোলাম, তখন দেখলাম ভেতর থেকে তার ঘরের দরজা বন্ধ। ঘরের জানালার দিকে যেতেই দেখলাম জানালাটিও ভেতর থেকে বন্ধ করা, কিন্তু জানালার কাঁচের মধ্যে যে একটি ক্ষুদ্র ছিদ্র ছিল, সেই ছিদ্র দিয়ে চোখ রেখে ভেতরের দৃশ্যটা দেখা মাত্রই আমার শরীর শিউরে উঠল, কারণ জানি না সে মোবাইলে এমন কি দেখছিল, এবং মোবাইলের মধ্যে ওই দৃশ্যগুলো দেখার পর সে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছিল আর মুখ দিয়ে বিচিত্র সব শব্দ করছিল। তাকে ওই অবস্থায় দেখে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। আমি তখন ভয় পেয়ে দ্রুত নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে সেই দরজার পাশে বসে নিজের মুখ চেপে ধরে কাঁদতে শুরু করলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম অরুণকে অবুঝ বালক মনে করে আমি অনেক বড় ভুল করেছিলাম, কারণ সে যখন ইচ্ছা তখন আমার ঘরের ভেতরে চলে আসতো এবং সারাদিন আমার সাথেই কথা বলতো। আমি কিন্তু এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্বই দিইনি। সেদিন রাতে তার ওইসব কার্যকলাপ দেখার পর আমি স্থির করেছিলাম সকালে তাকে অবশ্যই প্রশ্ন করব যে সে রাতে মোবাইলে কি দেখছিল এবং সে কেন ওইসব অদ্ভুত শব্দ করছিল। সেদিন সারা রাত আতঙ্কে আমার চোখে ঘুম এলো না, কারণ অরুণের প্রতি আমার মনের মধ্যে একটা ভয় জন্মে গিয়েছিল। ভোরবেলা আমি যখন আমার ঘোড়া দুটিকে দেখতে গিয়েছিলাম, তখন তাদের একটু পরিচর্যা করার পর ঘরে ফিরতেই দেখি অরুণ দরজার সামনেই দাঁড়িয়ে আছে। সে আমাকে সকালে দেখে বিস্মিত হয়ে বলল, চাচি, কি হয়েছে? তুমি এত সকালে উঠে পড়েছ? তুমি তো এত ভোরে ওঠো না। আমি তখন অরুণকে বললাম, তুমি এত সকালে উঠে কি করছো? তোমার এত ভোরে ওঠার কি দরকার পড়েছে? অরুণ তখন আমাকে বলল, আমি তো প্রতিদিনই সকালে উঠি। আর বলল, আমার রূপবতী চাচি, আমি তো তোমার লাল ঘোড়ার উপরে চেপে সবার হতে চাই। সকাল সকাল তোমার লাল ঘোড়ার পিঠে চড়তে খুব ভালো লাগবে। অরুণের মুখ থেকে এসব কথা শোনার পর আমি নিজের ক্রোধ আর নিয়ন্ত্রণ করতে না পেরে বললাম, তোমার খুব ইচ্ছা তাই না আমার লাল ঘোড়ার উপরে চড়ার? আমি আজ দেখতে চাই তুমি কিভাবে আমার লাল ঘোড়ার পিঠে চড়ো। চলো, আমাকেও দেখাও। আমার কথা শুনে অরুণ বলল, চাচি, তুমি কি সত্যি দেখতে চাও নাকি আমার সাথে ঠাট্টা করছো? আমি তখন অনেক বেশি ক্রুদ্ধ হয়ে অরুণকে বললাম, আমি কোনো ঠাট্টা করছি না, আমি সত্যিই দেখতে চাই যে তুমি কিভাবে লাল ঘোড়ার পিঠে চড়বে, কারণ তুমি যখন থেকে এসেছো তোমার মুখে একটাই কথা শুনে আমি এই বিষয়টা হেসে উড়িয়ে দিচ্ছি। আমার সমস্ত কথা শোনার পর অরুণ আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে যা করলো, আমি সেটা দেখে তো অত্যন্ত বিস্মিত হয়েছিলাম। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে আমার লাল ঘোড়াটার উপরে চেপে বসে অশ্বারোহণ করলো এবং সে ওই ঘোড়ার পিঠে চড়ে এত সুন্দরভাবে ঘোড়া চালাচ্ছিল যে আমি তো অবাক হয়ে তার দিকেই তাকিয়ে রইলাম। কিছুক্ষণ ঘোড়ায় চড়ার পর সে যখন ঘোড়ার পিঠ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমি তাকে বললাম, তুমি এই লাল ঘোড়ার পিঠে চড়ার কথা বলছিলে? আর তুমি কিভাবে ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করতে শিখলে? কারণ তোমার বাড়িতে তো কোনো ঘোড়া নেই। অরুণ তখন বলল, আমি যখন থেকে এখানে এসেছি তোমার ওই লাল ঘোড়া দুটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, কারণ আমিও ঘোড়া খুব পছন্দ করি। শুধু ঘোড়া কেন, যে কোনো পশু পাখি ও প্রাণী আমার খুবই প্রিয়। আমার চাচা যেমন ঘোড়া ও পশু পাখিদের খুব স্নেহ করে, ঠিক আমারও খুব ভালো লাগে। আমি যখন ছোটবেলায় নানার বাড়ি যেতাম, তখন আমার নানারও একটি লাল রঙের ঘোড়া ছিল এবং নানা আমাকে ওই ঘোড়ার পিঠে চাপিয়ে ঘোড়া চালানো শেখাতেন। এবং ছোটবেলা থেকেই আমার ঘোড়ায় চড়তে খুব ভালো লাগতো, কারণ আমি যখন নানার কাছে কয়েক বছর ছিলাম তখন সেখানে নানার সাথে ঘোড়ার পিঠে চেপে অশ্বাচালনা শিখেছিলাম। কিন্তু জানি না কী কারণে নানার ওই লাল রঙের ঘোড়াটা একদিন হঠাৎ করেই মারা যায়। আমি যখন নানাকে জিজ্ঞেস করেছিলাম যে ঘোড়াটা কী কারণে মারা গিয়েছিল, তখন নানা বলেছিল ঘোড়াটা নাকি অসুস্থ ছিল
এবং একদিন হঠাৎ করে আস্তাবলে গিয়ে দেখা যায় যে সেই ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে আছে। সেদিন ঘোড়াটার মৃতদেহ দেখে আমার নানা ও আমি অনেক কেঁদেছিলাম। নানার কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়েছিল। আমি যখন নানার মতোই ঘোড়ার পিঠে চেপে অশ্বাচালনা শিখেছিলাম, তারপরে আমার সাথেও একটি দুর্ঘটনা ঘটেছিল। আমি যখন নানার মতো করে ঘোড়ার পিঠে চেপে ঘোড়া চালাতাম, তখন একবার ঘোড়ার পিঠে চড়তে গিয়ে আমি খুব বাজেভাবে ঘোড়ার ওপর থেকে মাটিতে পড়ে গিয়ে আমার পায়ে খুব গুরুতর আঘাত লেগেছিল, যার ফলে আমাকে 3 মাস শয্যাশায়ী থাকতে হয়েছিল এবং বাড়ির সবাই আমাকে ঘোড়া থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আসলে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পায়ের হাড়ে ফাটল ধরেছিল। কিন্তু তোমার এখানে আসার পরে ওই লাল ঘোড়াটাকে দেখার পর আমার আবার পুরনো কথাগুলো মনে পড়ে যায়। তোমার এখানে আসার পর ওই ঘোড়া দুটিকে দেখে আমি মোবাইলে দেখতাম যে কিভাবে একটি অপরিচিত ঘোড়াকে বশ মানাতে হয়, এবং আমি রাতের বেলা ঘোড়ার ভিডিওগুলো দেখে মুখ থেকে সেই শব্দগুলো করতাম, কারণ তাদেরকে পোষ মানানোর জন্য তাদের মতোই ডাকতে হয়। আসলে প্রতিটি পশুকে বশে আনার জন্য কিছু বিশেষ ধরনের শব্দের প্রয়োজন হয়, এবং আমরা যখন সেই শব্দটা মুখ দিয়ে করি তখন ওই শব্দের মাধ্যমেই তারা বুঝতে পারে যে আমরা তাদের মালিক। তোমার এখানে আসার প্রথম দিন থেকেই আমি প্রতিদিন ভোরে তোমার ঘুম থেকে ওঠার আগে ওই আস্তাবলে গিয়ে ঘোড়া দুটিকে পোষ মানানোর চেষ্টা করতাম, এবং আজকে তারা দুজনেই খুব ভালোভাবে আমাকে চিনে গিয়েছে। আসলে আমার কিছু প্রশ্ন করার পূর্বেই অরুণ আমাকে সমস্ত সত্যি কথা জানিয়ে দিয়েছিল, কারণ অরুণ আমার কথা বলার ভঙ্গি দেখে বুঝে গিয়েছিল যে আমি কেন আজ সকালে তার সাথে ক্রুদ্ধ হয়ে এভাবে কথা বলছিলাম। সে আমার ইঙ্গিত বুঝতে পেরেছিল। অরুণের কথা শোনার পর আমার তো পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কারণ আমি তাকে অনেক ভুল বুঝেছিলাম, এবং তার সাথে এই বিষয়ে কথা বলার পর আমার নিজেরই খুব লজ্জা করছিল, কারণ আমি তাকে খুব খারাপ ভেবেছিলাম। আমার মনে তার প্রতি যে বিদ্বেষ জন্মেছিল সেটা আমি নিজের মন থেকে দূর করে ফেলেছিলাম। এরপর সেদিন রাতে যখন আমি অরুণের সাথে একসাথে বসে রাতের খাবার খেয়েছিলাম, এবং সে যখন খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমোতে গিয়েছিল, তার কিছুক্ষণ পরেই আমাদের বাড়ির দরজার ঘন্টা বেজে উঠল। তখন রাত প্রায় 11টা। দরজা খোলার আগে আমি ভাবছিলাম এত রাতে আমাদের বাড়িতে কে আসতে পারে। দরজাটা খোলার আগে আমি জিজ্ঞেস করলাম, বাইরে কে? তখন স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি দ্রুত দরজা খুলতেই আমার আনন্দের কোনো সীমা নেই রইল, কারণ আমার স্বামী আমার সামনেই দাঁড়িয়েছিল। তারপর স্বামী বলল সে নাকি আমাকে চমকে দেবে বলে আগে থেকে কিছুই জানায়নি যে সে আজ রাতেই বাড়ি ফিরছে। তাকে দেখা মাত্রই আমি তাকে জড়িয়ে ধরেছিলাম এবং তাকে অনেক স্নেহ করেছিলাম। স্বামী বলল সে আর বিদেশে যাবে না, তার যা কাজ ছিল সে সব কাজ শেষ করে এসেছে। সেদিন স্বামীকে দেখে আমি ভাবলাম যে আমি যদি অরুণের বিষয় কিছু স্বামীকে বলে দিতাম তাহলে আমি কিন্তু স্বামীর চোখে খারাপ হয়ে যেতাম, কারণ অরুণের মনে তো সেরকম কোনো কিছুই ছিল না যেরকমটা আমি তার বিষয়ে ভেবেছিলাম। অরুণের কথা বলার ভঙ্গি দেখে আমি তার প্রতি মনে মনে যে ধারণা পোষণ করেছিলাম সেটা আমার মনের ভুল ছিল। এই জন্যই বলা হয় কিছু কিছু কথার আগে থেকেই নেতিবাচক অর্থ বের করতে নেই, সেই কথাটার সত্যতা আগে যাচাই করে নেওয়া উচিত। যেমনটা আমি ভেবেছিলাম অরুণের বিষয়ে, আমি অরুণের কথার খুব খারাপ মানে করে নিয়েছিলাম, যাও কখনোই বোঝাতে চাইনি। সেই দিনের পর থেকে স্বামী আর কোনোদিন আমাকে ছেড়ে বিদেশে যায়নি, এবং অরুণও আমার সন্তানের মতোই আমাদের খুব যত্ন নিত এবং আমার সাথে অনেক কথাও বলতো। এমনকি স্বামী যখন অফিসে ব্যস্ত থাকতো তখন অরুণ বাড়ির সমস্ত কেনাকাটা করে দিত। এখন আমি স্বামীর সাথে অনেক শান্তিতে আছি এবং অরুণকেও নিজের ছেলের মতোই স্নেহ করি। বন্ধুরা, আজকের কাহিনীটি এখানেই সমাপ্ত করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।